আসসালামু আলাইকুম। 1971 সালের ভারত পাকিস্তান বালযুদ্ধ, যে বালযুদ্ধকে নিয়ে আজকে আবার দেশটাকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা চলছে। তো 71-এর বালযুদ্ধে আসলে কতজন মানুষ মারা গিয়েছিল, কতজন নারীকে ধর্ষণ করা হয়েছে, তারপরে কতজন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, এটা নিয়ে তো একটা বের করা দরকার, তাই না? এই যুদ্ধ নিয়ে এত আবেগ, এত কিছু বাংলাদেশের মানুষের, তাহলে আপনারা এটা আমাদেরকে জানাবেন না যে আসলে মানুষ কতজন মারা গিয়েছে, কি হয়েছে, কি, এটা তো জানা দরকার। তো বাংলা এডিশনের ক্রাইম এডিশন থেকে গত 3 মাস মতো আগে আমি বললাম যে এটা নিয়ে আমরা একটা করি, জরিপ করি, সারা দেশে ঘুরে ঘুরে তারপরে করি। তো আমরা তো ছোটোবেলা থেকে শুনে আসছি যে 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে তারপরে বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে। এবং আমি 2012 সালের আগ পর্যন্ত আমি কিন্তু হাফ চেতনাধারী ছিলাম। আমি বিশ্বাস করতাম আসলে পাকিস্তানির এতগুলি মানুষের, সেই যে ছোটোবেলা থেকে দেখেছেন না, এই যে সিনেমার মধ্যে দেখানো হয়তো নিজের সন্তানকে আপনার বাইরে বের করে দিয়ে মুক্তিযোদ্ধাকে ওনার সেটার ভিতরে ওর খেতার ভিতরে ঢুকায় দিয়ে তারপরে বাঁচিয়ে রেখেছে। ওই সিনেমা দেখেছেন না, কি যেন হাঙর নদীর গ্রেনেড না কি যেন সিনেমার নাম। এসব সিনেমা নাটক দেখায়া আর দাড়িওয়ালা লোকজনরে বানানো হয়েছে আপনার রাজাকার। এটা বানায়ে তারপরে সারা দেশের মানুষকে ব্যাপক এক উত্তেজনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো 12 সালের পর থেকে আমি মূলত মুসলমান হই। আমার ধর্মের প্রতি, ইসলামের প্রতি, বাংলাদেশে আসলে মুসলমানদেরকে নিয়ে তারপরে কি ষড়যন্ত্র, ভারতের ব্যাপারে আমি কিন্তু এই অনেক হিন্দি সিনেমা দেখেছি, হিন্দি গান, এখনও ওদের নিয়ে বিনোদন, এটা তো বিনোদনের জন্য দেখা, এখনও সত্যি কথা হিন্দি গান শুনি। তো এখন এই যে আপনি এগুলি যে আপনি করলেন, 71-এর যে যুদ্ধ নিয়ে আমাদেরকে যা যা দেখাইলেন, আমরা এক ব্যাপক এক উত্তেজনাশীল চেতনাধারী এক জাতিতে পরিণত হইলাম। সেই জাতিকে আপনি বুঝাইলেন 2 লাখ মানুষকে করার। তো আমরা প্রথমে গেলাম মন্ত্রণালয়ে একটু খোঁজ নিতে, যে মন্ত্রণালয় তো নিশ্চয়ই সেই 2 লাখের না থাকে, 1 লাখের তো থাকবে না, 50,000, 5,000, 1,000 তো থাকার কথা। মন্ত্রণালয়ের কাছে তালিকায় নাম আছে মাত্র 530 জন। কোনো সমস্যা নেই ভাই, 530 জনও ইটস হিউজ। আমি এটাও যদি 530 জন যদি ধর্ষণের শিকার হয়ে থাকে, আমি সেটার বিচার চাই, সেটাকে আমি ব্যাপক ন্যাক্কারজনক হিসাবে দেখতে চাই। এই 513 জনের মধ্যে 30 জনের মধ্যে আমি গেলাম আমরা অনুসন্ধান করতে। এর মধ্যে ঢাকা বিভাগটা দিয়ে আমরা শুরু করলাম। তো মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ঢাকা বিভাগে ধর্ষিত হয়েছেন হলো 69 জন। এই 69 জনের পেছনে খোঁজ নিতে গিয়া ভাই যা দেখলাম, আইরে ভাই, পাকিস্তানের মিলিটারিরা এত ধর্ষণ করে গেল। এই 69 জনের মধ্যে কারোর গ্রামই নাই। একটা মানুষের নাম দেওয়া হয়েছে এই ঢাকার কেরানীগঞ্জে, গ্রাম নাম দেওয়া হয়েছে, সেই গ্রাম বলে কোনো গ্রামই নাই, কেউ মানুষ নাই, সেই নামের কোনো মানুষই এলাকায় নাই। একজন আছে ফাতেমা বিবি। ফাতেমা বিবি একাই 300-400 মিলিটারিকে সে এক বিস্ফোরণ বানিয়েছেন। তিনি বিস্ফোরণ বানিয়ে বলে মরিচের গুঁড়া টুরা, হলুদের গুঁড়া, ঝাল মশলা দিয়ে মাখায় টাকায় তিনি এক বিস্ফোরণ বানিয়েছিলেন। সেই বিস্ফোরণ দিয়ে তারপরে পাকিস্তানের 400-500 মানুষকে মেরেছেন। 14-13 জনের আপনার এই গোপনাঙ্গ কেটেছেন পাকিস্তানি মিলিটারিদের। গোপনাঙ্গ কেটে ওর ওর এর মধ্যে আপনার উঠানের মধ্যে ওনাকে শুটকি বানাতে দিয়েছিল সেই গোপনাঙ্গ দিয়ে। এই হইল গিয়া, শুনেন একটু ক্রাইম এডিশনে সে প্রোগ্রামটার অল্প একটু কথা শুনেন, শুনলে বুঝবেন কি বলে। এই হইল গিয়া আমাদের মুক্তিযুদ্ধের ধর্ষিতাদের অবস্থা। 530 জনের মধ্যে একজনকেও, পুরো ঢাকা বিভাগে আমরা একজনের খুঁজে পাইনি যেটা বাস্তবিক পক্ষে বাস্তবিক অর্থে কেউ ধর্ষিত হয়েছে এই প্রমাণ দিতে পারে। নানান ধরনের গল্প, এই করেছে ওই করেছে, 3টা কোশ্চেন করলে এরপরে ঘুরপেচ খাওয়া যায়। আমার 4-5টা ভাইকে, আপনার 4 ভাই আর 1 বোনকে মারা হয়েছে 71 সালে। সেই 4 ভাইয়ের নাম বলতে বললে একবার এক ভাইদের নাম বলে। আবার পেটের বাচ্চা মারা গিয়েছে, বাচ্চার বয়স কত ছিল, পাশের থেকে আরেকজন বলে আপনার তো বাচ্চাটা ছিল না, পেটের ভেতরে শহীদ হয়েছেন। শোনেন একটু কি আমাদেরকে এই গাঁজাখুরি গল্প শোনায়া একটা বিশাল প্রজন্মকে আমাদের 54 বছর ধরে অন্ধ বানিয়ে রাখা হয়েছে। আমরা আসলে যদি মুক্তিযুদ্ধের সময় কোনো মানুষ মারা গিয়েছে কিনা, কেউ রেপড হয়েছে কিনা, কতজন হয়েছে, আমরা এটা জানতে চাই, আমরা শুনতে চাই, এটা জানুক এই জাতি। কেউ জানে নাই। মুজিব এই শালায় ওর এক কমিশন গঠন করেছিল, আচ্ছা খোঁজ নে তো দেখ কয়জন মারা গিয়েছিল। সারা দেশে মিলা ওরা এই মুক্তিযুদ্ধের সময় নিহত মানুষ পেয়েছিল হইল 33 জন।
এই 33 জন পাওয়ার পরে আর খুঁজে পায় না, কয় তাহলে বাদ দে, এটা নিয়ে আর আলাপ দরকার নাই। এরপরে আর কেউ সেই আলাপে যায়নি, সবাই এটা নিয়ে রাজনীতি করেছে। ভাই 530 জন যদি ধর্ষিত হয়ে থাকে, এটা আমি মনে করি যে ব্যাপক মানবতা বিরোধী অপরাধ। এটার সাথে যে যে জড়িত ছিল মারা তো যাইতে হবে। এক একটা 68,000 গ্রাম দিয়ে যদি আপনি 2 লাখের ভাগ করেন 2.90, প্রায় 3 জন করে পড়ে। এই 3 জন করে আপনার গ্রামে আছে, আপনার জেলায় আছে, আপনার বিভাগে আছে। কারোর কাছে শুনেছেন যে কারোর বিভাগে আছে? কেউ বলতে পারবেন যে কার মা বোন রে, আওয়ামী লীগের কারোর মা বোন রে যদি নাকি পাকিস্তানিরা লাগায় যায়, তোরা তালিকাটা আমার কাছে দিস, আমরা খোঁজ খবর নিব, নিয়ে তারপর দেখবো তোর মা বোনদের ভ্যাজাইনাল চেক আপ টেক আপ করায় তারপরে নিয়ে আসবো না, দেখবো না কী হয়। এটা করে কি করা হয়েছে, পাকিস্তানিদের সাথে আমাদের একটা বিরাট দূরত্ব তৈরি করা হয়েছে। এই দূরত্ব তৈরি করেই তারপরে এই যে শালারা যে বলে যে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাতেই 16 ডিসেম্বর, এই যে কয়দিন পরে বাল দিবস আসতেছে, একটা বিজয় দিবস, এটা বালের মুক্তি বিজয় দিবস রে। ভারতীয়রা পাকিস্তানিদের কাছ থেকে দেশ লেখা নিল, একটা সেক্টর কমান্ডার থাকতে পারেনি একজন। এই যে ছবিটা, এই যে সাইন করার যে ছবিটা, একজন বাংলাদেশি আছে, সব ইন্ডিয়ানরা। তা আমার কিসের বিজয় দিবস? এরপরে ইন্ডিয়ান মিলিটারিরা এই এসে আমাদের দেশের সব কল কারখানা যা যা আছে সব কিছু নিয়ে গেল। আজকে আমরা বলি না যে আমাদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করা হয়েছে, উনি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে সব নিয়ে যেত, পূর্ব পাকিস্তানে কিচ্ছু করা হয় নাই। ভাই ইতিহাস যা গিয়েছে সব বাদ দেন, কয়জন ধর্ষণ হয়েছে বাদ দেন, মুক্তিযোদ্ধা কয়জন ছিল আর নিহত কয়জন হয়েছে সব বাদ দেন, ওগুলি পাস্ট। আপনি বর্তমান নিয়ে করতে চান, আপনি দেখবেন যে পাকিস্তানের এই যখন কিনা আমাদের। আচ্ছা ভাই, আপনি কি জানেন যে এই যে বুয়েট কারা করেছে জানেন? এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, আপনি আমারে বলেন 1971 সালের পর থেকে ঢাকা মেডিকেল 1921 সালে প্রতিষ্ঠিত, কিন্তু এটার বেশিরভাগ যে বিভাগগুলো আছে, ঢাকা মেডিকেলটা ব্রিটিশ আমলে করে দেয়া, এটার যত মানে এই এক্সটেনশন সব পাকিস্তান আমলে করা হয়েছে। এখন এই যে ঢাকা মেডিকেলে আপনি যুদ্ধ হয়েছে না 1971 সালের আগে, এটার বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। সেই প্রাচ্যের অক্সফোর্ড 1971 সালের পর থেকে এটার এক্সটেনশন কি হয়েছে জানেন? 1974 সালে চারুকলা একাডেমি অনুষদ। চারুকলা অনুষদ ছাড়া এই ঢাকা মেডিকেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যা যা আছে সব কিছু অধঃপতন হয়েছে। একটা মিল কলকারখানা বলেন তো, কোন মিল কলকারখানা আমাদের এই দেশে হয়েছে 1971 সালের পরে? গার্মেন্টস হয়েছে। আমাদের দেশের নারীদেরকে সব ন্যাংটা করে তারপরে রাস্তায় নামাইছেন, সারাদিন না খায় থাকে, না খেয়ে থেকে তারপরে সেখানে প্রতি মাসে 5,000, 7,000, 10,000, 15,000 বেতন পায়, মাস শেষে পুষ্টিতে ভোগে, বিয়ে হয় না, বাচ্চা হয় না, টিনের চালার ভিতরে এক এক ঘরের ভিতরে গাদাগাদি করে 8জন 10জন থাকে, সকালে ভোরে থালাবাটি নিয়ে তারপরে যায়, রাত 8টা 9টার সময় আসে। যেগুলি একটু সুন্দরী তাদেরকে গার্মেন্টস মালিক ওই সুপারভাইজার টাইজারেরা করে কোনটা খায়। এই হচ্ছে আমাদের দেশের উন্নতি। আরেকটা উন্নতি কি হয়েছে, আমরা বিদেশে লোক পাঠাই, যেটা দিয়ে এখন দেশটা টিকে আছে। এর বাইরে পাকিস্তান যাওয়ার পরে এই বাংলাদেশের মিনিমাম কোনো ধরনের কোনো উন্নয়ন হয় নাই। আজকে এই যে আমাদের স্মার্টা যেসব নারীরা আছে না, যারা পাকিস্তানের বলে পাকিস্তান, ওরা কি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন পাকিস্তানের, আর ওরা পাকিস্তানের নারীরা সারাদিন ওরা মনে হয় যেন যদি পাকিস্তান নিয়ে কিছু বলে, মানে ওইখানে কয়েকটা বোম টোম পরে আছে, মসজিদের ভেতরে মুসল্লিরা নামাজ পড়ে, মেয়েরা সব একদম বুরকা টুরকা পরে হয়ে থাকে। পাকিস্তানে গিয়ে দেখেছেন কোনো দিন? ইউটিউবে দেখেন। জীবনের ইচ্ছা আছে পাকিস্তানে যাব, ইনশাল্লাহ সৌদিতে যাবো আর পাকিস্তানে, 2 জায়গায় যাওয়ার খুব ইচ্ছা আছে, স্বপ্ন আছে, যাব। সেখানে ইউটিউবের মধ্যে ঘুরলে তারপরে দেখা যায়। আর ভাই ইসলামাবাদের হাইওয়েগুলি দেখছিস ইউটিউবে, ওটা কি আমেরিকা না পাকিস্তান এটা বোঝা যায় না। পাকিস্তান এমন কোনো জিনিস আছে যেটা কিনা তারা বিদেশ থেকে রপ্তানি করা লাগে, সব নিজেরা তৈরি করে। এই 2 দিন আগে ব্যালিস্টিক মিসাইল তারা করেছে, উৎক্ষেপণ করেছে। কি করে নাই তারা? মোটর সাইকেল, গাড়ি থেকে শুরু করে সব উৎপাদন করে। চিকিৎসা, তাদের চিকিৎসা খাতের অবস্থা জানেন? তাদের সাথে এখন আমাদের ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে। এই ডিসেম্বরে আপনার কতদিন ধরে শুনছি বাংলাদেশ ঢাকা থেকে ইসলামাবাদে সরাসরি ফ্লাইট হবে, চালু হয় না। কারণ ওইখানে গেলে পাকিস্তানের যে ট্রিটমেন্ট ব্যবস্থা, এটা ইন্ডিয়ার সাথে আমাদের তখন একটা এই মানে এখান থেকে রোগী কিছু ভাগাভাগি হয়ে যাবে পাকিস্তানে, এটা কোনো দিনও চায় না। যেই কারণে এই ইন্ডিয়ার যারা কিনা এই বাংলাদেশের যে দালালরা আছে, তারা চায় না পাকিস্তানের সাথে সরাসরি কোনো সংযোগ হোক। পাকিস্তানি কাপড় চোপড়, পাকিস্তানি পোশাক, পাকিস্তানি, আরে ভাই তোরা যে মানে এই মডেল হবি, আমরা মডেল পেয়েছি পুরিমণি, আমরা মডেল পেয়েছি নীরা ইসরাফিল,
এই হলো মডেল। পাকিস্তানের মডেল দেখছি ভাই, মডেলও যদি সুন্দরীও যদি দেখতে চাই, এই যে আমাদেরকে যে মানে বঞ্চিত করা হয়েছে, বঞ্চিত আগে করা হয়নি, এখন করা হয়েছে। বাংলাদেশের ফকিন্নির বাচ্চারা তোদের মতো মডেল দেখে তো আমাদের এই ফেসবুকে আমাদের সময় নষ্ট করতে না। আমরা মডেল দেখতে পারতাম পাকিস্তানি মডেল, ওইটা হয়তো আমাদের মডেল। দেখছিস ওদের কোন দিক থেকে যাবি পাকিস্তানের সাথে বল? তো এখন আমাদের সব দিক থেকে বঞ্চিত করে ওরা পাকিস্তানের সাথে এই গ্যাঞ্জাম বাধাই দিয়ে এগুলো করেছে। ভাই পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়েছি, সারা পৃথিবী যদি চেষ্টা করে পাকিস্তানের সাথে বাংলাদেশ কোনো দিন আলাদা হবে না, মানে এই এক হবে না। কিন্তু আমাদের যেই সুযোগ সুবিধা যা দরকার আমি পাকিস্তানের কাছ থেকে নিব। পাকিস্তানের সাথে আমার সম্পর্ক যদি ভালো থাকে, তাদের যেই নিউক্লিয়ার আছে সেটা তারা নিজেরাই বলে, বাংলাদেশ ভাই তেরে আমার যদি লাগে তাহলে তোরা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আমি কেন তার সাথে গ্যাঞ্জাম লাগবো? আমার যতটুকু দরকার আমি ততটুকু সম্পর্ক তার সাথে ভালো রাখবো। এখন এগুলো করতে দেওয়া যাবে না। এই যে এখন মাঝে মধ্যে দেখেন না 32 নম্বরকে বাঁচানোর জন্য তারপরে কিছু যোদ্ধা রাস্তায় নেমেছে। 32 নম্বরে কী বাল রে? এই 32 নম্বর হলো এই শেখ মুজিব 45,000 মানুষকে মেরেছে। এই 32 নম্বর তো সেই জায়গা। এই 32 নম্বরে বসে বসে 15,000 জাসদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এখানে বসে এই সিরাজ শিকদারকে ক্রসফায়ারের নির্দেশ দেওয়া হয়েছে। এখানে বসে 74 সালে 27 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এই না খাইয়ে রেখে। এটা তো সেই জায়গা। এখানে থেকে সবশেষ আওয়ামী লীগ গণতান্ত্রিক দল টল যা আছে সব বাদ দিয়ে বাকশাল প্রতিষ্ঠা করে গিয়েছে এই শেখ মুজিব এই ঘরে বসা। এটা কিসের তরিয়ে? আর এরা সব নাচানাচিতে আছে। আরে বাবা 32 নম্বর এখনও বলছি না বাঁচাইতে, 32 নম্বরে আসে কিছু তোর? 32 নম্বরে যা কিছু আছে ওই জায়গায়। আর এই দিন যেটা হয়েছে এটা তো আমরা ভেলকি দেখিয়েছি। এইটা নিয়ে সবাই ব্যস্ত রাখবো, দিক থেকে রায় হয়ে যাবে। তোরা সারা দেশে কিসের ভেলকি দেখাবি? ভেলকি 32 নম্বরে কেন্দ্র করে তারপরে হয়েছে। সো এত উত্তেজনার কিছু নাই। এই বাল যুদ্ধ নিয়ে আমাদেরকে আর আলাদা করা যাবে না, এই দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। যারা যাবে এইটারে কেন্দ্র করে, এই যে বাউলের দেখেন না, বাউলের পক্ষে এই যে বিএনপির মহাসচিব এই কুলাঙ্গারের বাচ্চা এই বলে যে বাউলের টাউল এগুলোর পেতে, কুলাঙ্গারের বাচ্চা তুই কেটা জানি না আমরা? তুই সারা জীবন তোর মেয়ে একটা আছে, ঘর জামাই আরেকটা আছে, দুইটা অস্ট্রেলিয়াতে রেখে তোর টাকা পয়সা সব পাচার করছিস। ওই আওয়ামী লীগের সময় পর্যন্ত তুই টাকা পাচার করছিস অস্ট্রেলিয়াতে তোর মেয়ের কাছে। তোর মেয়ে এখন দেশে এসে রাজনীতি করে। এতদিন কই ছিলি? বাংলাদেশের মানুষ জীবন দেয়, তুই অস্ট্রেলিয়াতে বসে, তারপর তোর অবদানটা কি আমারে বল? হাসিনার বিরুদ্ধে অবদানটা কি তোর? ও মেয়েরে দেখছে নাকি ওর ভাইরে দেখছে? ওবায়দুল কাদের আর ওই যে মির্জা ফখরুল আর ভাই আরেকটা আছে ফয়সাল, এই দুইটার চাঁদাবাজিতে ওই এলাকার মানুষ এখন ঘরে থাকা দায়। ও কয়েকদিন 2 দিন আগে লিখছে যে ওর নাকি বাড়িঘর কমেছে রাজনীতি করতে গিয়ে। তোর বাড়িঘর কমে? তোর বাড়িঘর তো সব অস্ট্রেলিয়ার থেকে শালা। ওরা এসে এখন এই মুক্তিযুদ্ধ নিয়ে বাউল দেখবেন, এই এদের সবার এগুলি সব এক জায়গায় হয়ে যাবে দেখবেন। বাউলের ক্ষেত্রে ওরা এক জায়গায় হবে। আরে ওরা আমার আল্লাহরে নিয়ে যেই কথা বলেছে, তুই কিসের বালের বাউল? কোন জায়গার বাউল আসছিস তুই এখানে করতে? ওরা এই মুক্তিযুদ্ধকে নিয়ে ইসলামকে আলাদা করেছে, দাড়ি টুপিওয়ালা লোকজনকে বানিয়েছে রাজাকার, এরা হচ্ছে গিয়া দেশ বিরোধী। এটা বানিয়ে সেই ভারতের যেই ন্যারেটিভ সেটা এখানে প্রতিষ্ঠিত। এই ন্যারেটিভ দিয়ে এই দেশের রাজনীতি করা যাবে না, আমরা করতে দিব না। যতই চেষ্টা করেন চালায় যান, দেখেন কাদের পক্ষে লোক যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন না, রাজাকারকে বাঁচিয়ে করে ওপেনে বলেছি পাকিস্তানের ক্যান্ডিডেট রাজাকার, ও জিতেছে। তো ওই সামনের নির্বাচনেও বেশি খেলা করতে আসবে না কোনো দল, আশা করি। এই মুক্তিযুদ্ধ নিয়ে আশা করি কেউ খেলা করবে না, আওয়ামী লীগ নাই যেহেতু, আর কেউ করবেও না আশা করি। সো যারা এই বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের 32 নম্বরের বাউল, তারপরে এই যে চেতনায় বালছাল নিয়ে আসতে চাইবেন, ভাই কেউ পাত্তা হবেন না। এগুলি বাংলাদেশের মানুষ। আমি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে একটা প্রশ্ন করতে চাই, ভাই আমার কাছে আপনার মুক্তিযুদ্ধের ইতিহাস জানার দরকার নেই। বা আপনারে সিম্পল একটা কোশ্চেন করি, আপনি আপনার গ্রামে, আপনার থানায়, আপনার উপজেলায়, আপনার জেলায় গিয়ে খোঁজ নেবেন যে ভাই কতজন কার মাকে পাকিস্তানিরা লাগিয়ে গিয়েছে, আমার একটু জানায়েন ভাই প্লিজ। আমি যদি জানি যে হ্যাঁ পাকিস্তানের একজন তাকে ধর্ষণ করেছে, আমি একটু শুনতে চাই। একজন মানুষকে আমি পাইতে চাই যেই মানুষটা কিনা করেছে। 2015 সাল, 2071 সাল থেকে 2015 সালে এসে বীরাঙ্গনাদের খোঁজে তালিকা তৈরি শুরু হয়। সেই বীরাঙ্গনা তৈরি করতে গিয়ে আওয়ামী লীগ বিধবা, অসহায়, গৃহহারা, স্বামীহারা মানুষজনকে এক জায়গায় করে তারপরে তারা একটা বীরাঙ্গনার তালিকা তৈরি করেছে 530 জনে, সারা দেশে মিলে। সব কয়টা ভুয়া। এই যে অবস্থা। যাই হোক, এগুলি করে আমাদেরকে আলাদা করতে চেয়েছে। আমরা এখন গার্মেন্টস শিল্প আর আমাদের শ্রমিক শিল্প, এই যে প্রবাসে যে যারা স্বামী স্ত্রীকে ছাড়া থাকে 20 বছর 15 বছর, মাকে ছাড়া, সন্তানকে ছাড়া, বাবাকে ছাড়া মানবেতর জীবনযাপন করে, এরা বালের বীরের জাতি। দোচে তোদেরকে কেউ সারা দুনিয়ায়,
তুই বাল জাতি 71 থেকে এই পর্যন্ত কি বালটা ফালাইছিস, কেউ ই করে পাকিস্তান না খেয়ে থাকে, পাকিস্তান ই করে, যা দেখিস। আমরা তো এনে থাকি পৃথিবীর সবচাইতে রেইনবো জাতির সাথে আমরা থাকি এখানে। আমরা জানি যে একটা বাঙালি এক জায়গায় গেলে তার ইয়ে কি, আর একটা পাকিস্তানি গেলে তার ইয়ে। মিডিল ইস্টে আমার বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ থাকে। জিজ্ঞেস করি যায় যে একটা পাকিস্তানি একটা লোক সৌদিয়ানের কাছে কি, আর একটা বাংলাদেশের মানুষ কি। কুত্তার মতো দাম দেন আমাদেরকে, তোদের মতো বাঞ্চত মার্কা রাজনীতিবিদদের জন্য আমরা আজকে এই কুত্তার জাতি হিসাবে সারা দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। এক পোশাক শ্রমিক বানায় মহিলাদেরকে এখানে ন্যাংটা করে কাজ করানো হচ্ছে, না আছে কোনো ইয়ে, না আছে তাদের নিরাপত্তা, না শারীরিক নিরাপত্তা, মানসিক আর্থিক সামাজিক কোনো নিরাপত্তা নাই। রাস্তায় নামায় দেওয়া হয়েছে, এর নাম তাদের চেতনা। বাউলগিরি করে যে শালারা ই করে, ওই যে আমাদের চুয়াডাঙ্গার মেয়ে, আমাদের চুয়াডাঙ্গা সরোজগঞ্জের মেয়ে সালমা, সে বলেছে যে এগুলির ব্যাপারে খুব শান্টিং দিয়েছে। কয়েকজন বাউল নারী বলেছে এরা বেডে না গেলে এরা প্রোগ্রামে তাদেরকে অ্যাটেন্ড করতে দেয় না। সো খেলাধুলা ভাই সব একই জিনিস। ওই যে সবশেষ আপনাদেরকে একটা জিনিস শোনাই, গোপালগঞ্জে গিয়েছিল আমাদের একজন হেলেনা নামে এক 4 জন্যই কাজ, কিন্তু পুলিশ এমন একটা জায়গায় সব কিছুর জন্য আপনাদের দ্বারস্থ আমাদেরকে হতে হয়, যে কারণে আপনাদের আলোচনাটাও বেশি আসবে, খুব স্বাভাবিক। এবং আপনাদেরকে স্পেসিফিক দায়িত্ব দেওয়া হয়েছে জননিরাপত্তা রক্ষার জন্য। সো আপনার উপরে দায়িত্বটা অনেক বেশি। এটা বলতে পারেন যে একজন পুলিশ যদি ভালো হয় এবং সে যদি একজন মানুষকে সেবা দেয়, আমার মনে হয় এর চাইতে বেহেস্ত পাওয়ার সহজ উপায় আর পৃথিবীর ভেতরে কোনো চাকরি আছে কিনা আমি জানি না। আমার মনে হয় পুলিশ এবং ডাক্তার এই দুইটাই সবচাইতে খুব ক্লোজলি মানুষকে সেবা দেওয়ার আসলেই দুইটা জায়গা। তো এই কারণে আপনাদের নিয়ে আলোচনা সমালোচনা বেশি হবে, খুব স্বাভাবিক। তো আমরা অনেক কিছু জানি 5 তারিখের পর থেকে, কোন কোন ডিআইজি, খুলনার কোন বিশেষ ব্যক্তি, কারা কারা কোটি কোটি টাকা, শত শত কোটি টাকার মালিক হয়েছেন, আওয়ামী লীগের লোকজনকে টাকা পয়সা নিয়ে বিভিন্ন পদে বসাচ্ছেন, ট্রান্সফার করছেন, পদোন্নতি দিচ্ছেন, এসব আমরা জানি। আমার সাথে জেলখানায় যাদের কথা হইতো আওয়ামী লীগের সময়ে, তাদের মধ্যে একজন ডিআইজি জেল খেটেছেন। খুব ব্যস্ততার ভেতরে কাজ করতাম। বাংলাদেশের সাথে সময়ের একটা পার্থক্য আছে, যে কারণে অনেকের সাথে কথা বলা হতো না। কিন্তু নিজের পরিবারের কারো ফোনও যদি মিস করতাম, ওই ব্যক্তির ফোনটা মিস করতাম না, কারণ উনি জেলখানায় থেকে সময় পায় না, যখনই ফোন দিত ফোনটা ধরতাম, কথা হইতো দীর্ঘ সময়। কথার আগে পরে আল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, নামাজ রোজার বাইরে কোনো কথা নাই। তো আমার এদের প্রতি আবার একটা দুর্বলতা আছে, খুব ভালোবাসতাম, সম্মান করতাম। 5 তারিখের পরে শুনি শুধু মালের উপরে আছেন উনি। আরে শালা, তোর তো এখানে মেরে ফেলা দরকার ছিল। তুই এত বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছে, এর পরেও মনে হয় জেল থেকে বেরিয়েছিস, এটাই তো জীবনের সবচাইতে বড় নিয়ামত হওয়া উচিত। টাকা পয়সা এমনি খাওয়া লাগবে, জমি কিনছেন, ফ্ল্যাট কিনছেন, জমির বায়না দিচ্ছেন, এলাহি কারবার। এগুলো কিন্তু আমরা জানি। আমি যদি এখন ওই পঞ্চগড়ের সীমান্তের থানার একজন বাসিন্দাকে জিজ্ঞেস করি, ভাই 5 তারিখের আগে আর এই যে আজকে 5 তারিখের পরের পুলিশের ভেতরে ঘুষের যে লেনদেন, এটা পরিবর্তন হয়েছে কোনো? আমি একদম নিঃসন্দেহে বলে দিলাম, অনেক মানুষ আমাকে জবাব দিবেন যে ভাই কিছু কিছু ক্ষেত্রে আগের চাইতে ভয়ঙ্কর অবস্থা। কারণ আগের যারা ছিল, 5 তারিখের আগে যারা ছিল, তারা তো অলরেডি খেটে পেট মোটা হয়ে আছে। ছেলের নামে, ছেলের বোন নামে, মেয়ের নামে, জামাইয়ের নামে, মেয়ের শ্বশুর বাড়ির নামে, নানান জনের নামে টাকা পয়সা, বাড়ি গাড়ি করে, জমি জায়গা কিনে, ব্যাংক ট্যাঙ্ক সব বোঝাই করে এরপরে বিদেশে পাচার করেছে। তাদের পেট অলরেডি মোটা। তারা তখন ওই হজ করে এসে এখন একটু সম্মান টম্মান কমানোর জন্য এলাকার মানুষজনরে ঈদে যায়, জাকাতে শাড়ি টাড়ি দেয়। কিন্তু এখন যারা এসছেন 15 বছরের অভুক্ত, ভুকা নাঙ্গা, ওনারা এসে যা পাচ্ছেন তাই খাচ্ছেন। কে বিএনপি আওয়ামী লীগ কি কোনো দেখা দেখি নাই আর। তারপরে আমরা চুপ করে আছি, পুলিশকে একটু সুযোগ দিচ্ছি। কেন দিচ্ছি জানেন? কারণ আগের মতো ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকজনরে ধরে নিয়ে যায় না, এখন আর ক্রস ফায়ার হয় না, গুম হয় না, খুন হয় না, বিএনপি জামাত করার কারণে কাউকে ঘর থেকে বাইরে যেয়ে থাকতে হয় না। এই কারণে চুপ আছে। এবং এই ভারতীয় আধিপত্যবাদ যেটা আর আওয়ামী লীগ, এদের বিরুদ্ধে আপনারা কাজ করবেন। এই স্বপ্ন থেকে আপনাদের অনেক কিছুকে আমরা, কারণ রাতারাতি তো সম্ভব না,
আমি যদি এখন বলি যে সব ঘুষমুক্ত হয়ে যাবে, কোনো জায়গায় হবে না, শুধু পুলিশ হবে, এটা মনে করার কোনো কারণ নেই। দেশটাই দুর্নীতি দিয়ে ছেয়ে গিয়েছে। এটা সেই শেখ মুজিবের হাত ধরে এই দেশে ঢুকেছে, এখনো আছেই। কিন্তু আমরা যেটা চাই সেই জায়গাটা কি ঠিক আছে? আপনাদেরকে যে এত কিছু ছাড় দেওয়া হবে, কেন ছাড় দেওয়া হবে? বাউফল থানার ওসি, সেই বাউফল থানার ওসিরে আমি একদম তার প্রমাণ সব সহ সেখানে নিউজ গেল, গরু চুরি করাচ্ছে সে মানুষে দিয়া। খোঁজ নেন এলাকায় যায়, আইজিপি পর্যন্ত তার সেই নিউজ আমি পাঠালাম। সে ওসি চ্যালেঞ্জ করে, এলাকার মানুষের কাছে চ্যালেঞ্জ করে, তারে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টাও নাকি তারে বাউফল থানা থেকে সরাইতে পারবে, সে নাকি এত বড় পাওয়ার নিয়ে আছে। তো সে ওসির এখন পর্যন্ত সরানো হয় নাই, কিচ্ছু বলি নাই। ঠিক আছে, ওসি তো তারা সরান নাই, ওকে ঠিক আছে, ওসি আর কি করবে এক থানার ভেতরে। মাসুদ করিম সিটিটিসি, এই সংস্থাটার কাজ হচ্ছে, প্রতিষ্ঠিত হয়েছে মনিরুলের হাত ধরে, জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে জঙ্গি বানানো আর পৃথিবীর কাছে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিতি দেয়া। সে মাসুদ করিমকে এনে নিজেকে ডিপ্রাইভড দাবি করেছে, বঞ্চিত দাবি করে তারপরে তিনি সিটিডিসির মতো একটা সংস্থার প্রধান হয়ে তিনি বসে গিয়েছেন। এখন যে ভালো হয়ে গিয়েছেন সেটাও না। প্রথম ওরিয়েন্টেশনে মাসুদ করিম তার অফিসারদেরকে বলেছেন যে এটা মনিরুল স্যারের নিজের হাতে গড়া একটা প্রতিষ্ঠান, আমাদের এর সুনাম ক্ষুণ্ণ রাখতে হবে। সেই সুনাম ক্ষুণ্ণ রাখতে গিয়ে তিনি কি করছেন, একজন অফিসার, তিনি, তাকে আমি পাঠিয়েছিলাম ওই আওয়ামী লীগের বিভিন্ন পেজে, তারপর ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর ভিতরে তারা ওই যে নাশকতার যে পরিকল্পনা করছে এরকম কয়েকজনের নাম্বার সহ আমি একটা ভিডিও পাঠিয়েছিলাম, ভাই এটা একটু দেখেন। তারা চেয়েছিল একটা অভিযান চালাতে, এই নাম্বারগুলো ধরে ধরে তাদেরকে ধরার জন্য। দেশেই আছে তারা। মাসুদ করিমের কাছে যখন পারমিশন আনতে গিয়েছে, মাসুদ করিম তাকে বলেছেন যে ছাত্রলীগ ধরা আমাদের কাজ না, উনি শুধু জঙ্গি ধরবেন, বাংলাদেশে প্রচুর জঙ্গি ধরবেন উনি। সেই জঙ্গি ধরতে গিয়ে এই গতকালকে ওই উত্তরা থেকে তিন চারটা বাচ্চা ছেলেকে ধরে এনেছে, নিরীহ একদম ইনোসেন্ট ছেলে পেলে, মেধাবী ছেলে পেলে, তাদেরকে ধরে এনেছে। এই তালিকা তিনি কোথায় পেয়েছেন? আওয়ামী লীগের সময়ের যে তালিকা, সেই তালিকা দেখে তিনি এখন অভিযান পরিচালনা। এডিসি নাজমুলের কথা আপনারা বহুল প্রচলিত এই নাম, এডিসি নাজমুলকে তিনি তার দলে রেখেছেন। এরকম আরো বেশ কয়েকজন আওয়ামী ঘেঁষাব অফিসারকে এনেছেন, যারা শেখ হাসিনার সময় বিভিন্ন ধরনের জঙ্গি নাটক সাজানোর ওস্তাদ, এদেরকে তিনি দলে এনেছেন, তাদেরকে নিয়ে এই কাজগুলো করছেন। গত সপ্তাহের একটা ঘটনা, ওইখানে এডিসি ফরহাদ নামে একজন, এই ব্যক্তি আওয়ামী লীগের সময় চাকরি ছেড়ে দিয়ে আমেরিকা চলে এসেছিলেন 2021-22 বা কোনো একটা সময়ে। তাকে পলাতক দেখিয়ে আবার আওয়ামী লীগ, মানে তাদের সরকারি যে অন্য কোনো অভিযোগ নেই, যেহেতু সরকারি যে নিয়ম থাকে, তাকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে আবার মামলা বা বিভাগীয় কিছু একটা করা হয়েছিল। যাই হোক, সেটা আওয়ামী লীগের সময়। 5 তারিখের পরে তাকে আবার পুলিশ থেকে বলা হয়েছে যে তুমি আসরিমের এখানে নিয়ে দিয়ে আসা হয়েছে। মাসুদ করিম তাকে চায়নি। এখন এই লোকের এখানে গত সপ্তাহে হারুন ইজার গিয়েছিলেন মামলা সংক্রান্ত কথাবার্তা বলতেই। তারপরে সিটিটিসি এবং বাংলাদেশে ইয়েদেরকে নিয়ে যেই অবস্থা আমাদের বোঝানো হয়েছে এতদিন ধরে, যে বাংলাদেশ একটা বিশাল জঙ্গি রাষ্ট্র, এখানকার দাড়ি টুপিওয়ালাদের কাজই হলো খালি বোম বানানো আর মানুষের খালি মারা, এই ধরনের একটা চিত্র তৈরি করা হয়েছিল। তো হারুন ইজারকে তো বানানো হয়েছে বিশাল বড় এক জঙ্গি, সে ওইদিকে আরো অনেক আলেমদেরকে এইভাবে কালার করা হয়েছে। তো এই লোকটা শুনেছে এতদিন একটা, কিন্তু ভিতরে যেয়ে দেখে ঘটনা আরেকটা। তো ওর কাছে খুব খারাপ লেগেছে যে আমরা তো এতদিন ধরে জানি আপনি বিশাল বড় এক সন্ত্রাসী। এত আলোচনায় আজকে আর গেলাম না, শুধু একটুখানি আপনাদেরকে বলে যেতে চাই, পুলিশের আইজিপি, কমিশনার থেকে শুরু করে যারা যারা আছেন, যেই ডিআইজিদের কথা বললাম, কাদের কথা বলেছি আপনারা নিশ্চয়ই জানেন, আমরা এখন আর নাম বলতে চাই না। এইসব অফিসার আওয়ামী লীগ, ভারত, প্রথম আলো, ডেইলি স্টার, জঙ্গি নাটক সাজানোর সাথে যারা জড়িত, আওয়ামী লীগের সময় যারা ডিএমপিতে নানান ধরনের নাশকতার কথা বলে বিএনপি জামায়াতের উপর স্টিম রোলার চালিয়েছে,
তাদের ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। যদি না নেন, আপনার এই চেয়ার কিন্তু বেশি দিনের না। আপনারা যারা এখন চেয়ারে এসে বসেছেন তারা কয়দিন পরে থাকবেন না। আপনাদেরকে আজকে বলছি, আমি আইজিপিকে পর্যন্ত এই বিষয়গুলো জানিয়েছি। ওনাদের মনে হচ্ছে যেন সুরসুরি লাগে, চুলকাইলে সুরসুরি লাগে, খুব একটা টের পায় না আসলে সুরসুরিটা দিচ্ছে কোত্থেকে। কয়দিন পরে কিছু করার থাকবে না, না মাসুদ করিমরে সরাইতে পারবেন, না আমারে কিছু করতে পারবেন। মান সম্মান নিয়ে থাকতে দিব না সমাজে। আমরা অনেক কিছু মেনে নিচ্ছি, মেনে নিব, কিন্তু এই জায়গায় ঠিক হইতে হবে। আওয়ামী লীগের লোকজনরে পুলিশে এত লোক বিএনপির কোত্থেকে আসলো? আমরা তো 4 তারিখেও তো আমার শেষ ভিডিও ছিল যে যারা আজ পর্যন্ত এখনো পর্যন্ত আপনাদের সময় আছে সরকারি অফিসে সচিব নাকি সবই নাকি এখন বিএনপি আর জামাত। আরে এত বিএনপি জামাত থাকতে আপনারা একজন তো শুনলেন না, পর থেকে সরে আসতেন। এত বড় হত্যাকাণ্ড চলছে এই দেশের, রিক্সাওয়ালা পর্যন্ত পাশে এসে দাঁড়িয়েছে, গার্মেন্টস এর কর্মী রাস্তায় পাশে এসে দাঁড়িয়েছে, বস্তির মানুষ এসে রাস্তায় দাঁড়িয়েছে ছাত্রদের পক্ষে। আপনারা কেউ গিয়ে তো দাঁড়িয়ে একজন মানুষও তো যান নাই। আমরা যে এত বলা বলি করেছি যে আপনারা যারা সরকারের বিরুদ্ধে আছেন আপনারা জনগণের কাতারে এসে দাঁড়ান, একজনও আসলেন না। 6 তারিখে সব সচিবালয় পুরা বিএনপি আর জামাতে ভরা। এত বিএনপি জামাত দেশে ছিল, এত পুলিশ অফিসার দেশে ছিল। আমরা তো জানি এই যে পুলিশের যে এসপি যে বিসিএস নিয়োগ দেয়, 14 গোষ্ঠী হিসাব করে তারপর আপনাদেরকে নিয়েছে। আপনারা আওয়ামী লীগ করতেন, এদেরকে সরানো উচিত। প্রচুর লোক আছে বেকার দেশে, গেল কয়েকটা বিসিএস, সব কটারে বাদ দিয়ে দেওয়া দরকার। আমার পরিচিত যা হইলো তারা বাদ দিয়ে দেওয়া উচিত। আপনি চাকরি পাইলেন কেমনে? এগুলোর বাদ দেন। বিশেষ করে যেগুলি এমপির কাছ থেকে ওই যে এনেছে, ফর্ম এনেছে, যে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, সে আমার ছাত্রলীগের সক্রিয় একজন কর্মী, আমি তার কামনা করি, যে একটা দেয় না প্রত্যয়নপত্র, এগুলো এনে যারা চাকরিতে সব কটাই এখানে, কারণ ও নিজে স্বীকার করেছে ও ছাত্রলীগ করে, ও চাকরির সময় লিখিত দিয়েও চাকরিতে ঢুকেছে। আপনি এত হইলেন কেমনে? ইরা আছে, আহত পরিবারের সদস্য আছে, পুলিশে ঢুকান। গত কয়েক বছর ধরে সেই ভিপি নূর থেকে শুরু করে এই পর্যন্ত যারা এই কোটা সংস্কার আন্দোলন করেছে কারোরে কোথাও চাকরি দেয় নাই। শুধু এই কারণে আপনার বিসিএস টিকেছে, বিভিন্ন ভাইবা পরীক্ষায় টিকেছে, তারপরে পুলিশ ভেরিফিকেশনে গিয়ে তাদের চাকরি হয় নাই। শুধু এই কারণে ওদের এখানে চাকরিতে দেন। নিহত হয়েছে যে পরিবার, তাদের পরিবার থেকে এসে পুলিশে দেন। এরা কোনোদিন বিট্রে করবে না। অতএব আমি মনে করি এটা অনেক বড় দায়িত্ব হয়ে যায় যদি নাও করেন। যারা আওয়ামী লীগের আছে আমরা কিন্তু খোঁজ খবর নিয়ে পাইয়া যাব, আপনারা না চাইলেও চলে আসবে আমাদের কাছে। যদি এদেরকে খুব দ্রুত গতিতে অ্যাকশন এদের বিরুদ্ধে না নেওয়া হয়, আমি নাম ধরে ধরেই বললাম, আইজিপি থেকে শুরু করে যারা যারা আছেন এগুলোর সাথে, ছাত্রদের হত্যা মামলা, সেই মামলারে আপনারা আইসা বলেন আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ছাড়া ধরা যাবে না। 2 দিন আগে ওসি ডিএমপি কমিশনার সাহেব একটা নির্দেশনা দিয়েছেন ওসিদেরকে যে এখন থেকে হত্যা মামলা আসামিদেরকে ধরার জন্য ওসিরা দায়িত্ব পালন করতে পারবে, কারো পারমিশন লাগবে না। এই আওয়ামী লীগের ইদানিং মিছিল টিছিল শুরু হওয়ার পরে এই দায়িত্ব দিয়েছেন, এই 2 দিন আগের সিদ্ধান্ত এটা। অতএব আমরা আপনাদের ব্যাপারে অনেক ছাড় দিব। আমাদের এই যে দাবি 5 তারিখের আগে থেকে এখন পর্যন্ত ওই জায়গাতে আছে। আমাদের কোনো দয়া করা লাগবে না, আনুকূল্যতা দেখাইতে হবে না। আপনার কাছে ভাই চাকরি চাইতেও যাই নাই, এটা বললাম যে গ্রামের গরিব মানুষ আছে, ভাই একটা চাকরি নিয়ে দে, মনে করে আমি মনে হয় বিশাল প্রভাবশালী বললেই মনে হয় চাকরি হয়ে যাবে। আমি তো এই ধান্দাবাজি করি না, কিন্তু মানুষের উপকার করার দরকার। তারপরে আপনাদের কাছে যাই না যে ভাই ওর একটা চাকরি নিয়ে দেন। কিন্তু আপনারা ক্রিম খাবেন, টাকা পয়সা জমাবেন, আওয়ামী লীগের লোকজন নিয়ে ঘর সংসার করবেন, কিছুই বলবেন, এটা মনে করার কোনো কারণ নেই। সো পুলিশে যখন ধরা শুরু করবো না, চোখে মুখে অন্ধকার দেখবেন। ভালোই ভালোই আওয়ামী লীগের হত্যা মামলার আসামি যেগুলো আছে এগুলো ধরেন। আইন মন্ত্রণালয় গতকালকে আইন পাশ করেছে, আইন মন্ত্রণালয়েও হত্যা মামলার আসামিরা তাদের এই মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের আবেদন করতে পারবে। আসিফ নজরুল গতকালকে নিয়ম করেছে। পুলিশকে বলবো, যদি নাকি আপনার এলাকার আওয়ামী লীগের এই লোকজনের না ধরেন, পুলিশের ঊর্ধ্বতন যারা আছেন তারা যদি এই আওয়ামী লীগের লোকজনরা এখান থেকে না সরান, তাহলে আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা দাঁড়াবো।